আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিএফ-এর সন্ধ্যার সংবাদে। প্রোটো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা, আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। জবাবে অজয় বঙ্গ অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠ উন্মোচন করা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান টুর্ক। বৈঠকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে। বুকে গুলি, নার্ভ ইনজুরি সহ বর্তমানে ১০৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন। চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সফররত চীনের চিকিৎসক দলের বৈঠক শেষে এসব কথা জানানো হয়েছে। চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত চীনা দল। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ৭০৮ জন নিহত ও ২৫,০০০-এর বেশি আহত হন। আহতদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। গুরুতর অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীনা চিকিৎসক দল এরই মধ্যে ৫টি হাসপাতাল পরিদর্শন করেছে। সকালে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। চীনা দলটি দেশে ফিরে ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে জটিল রোগীদের চিকিৎসার পরবর্তী কৌশল নির্ধারণ করবে। আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করা, আর এরপরে যদি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন প্রয়োজন তাদের সব সহায়তা দেবে সরকার। মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। শুধু রাজধানীতে নয়, জেলা উপজেলায় চিকিৎসাধীন বা চিকিৎসা বঞ্চিতদেরও তালিকা করে সহায়তার উদ্যোগ নেবে সরকার। বেশ কিছু সময় লাগবে কারণ। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির সাথে বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করার আশ্বাসের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে ফিরে এসে জনগণ ও বিচারের মুখোমুখি হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ ব্যাপারে রিপোর্ট করছেন জাহিদ রহমান।
শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দেয়া ভারতের সাথে বিএনপি ও বাংলাদেশের জনগণের সম্পর্ক নাজুকের বিষয়টি সামনে আসে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। সম্প্রতি বিএনপি নেতাদের সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব সেই বৈঠক ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আমরা আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হবে। ভারতকে বাংলাদেশের মানুষের চিন্তাধারা বোঝা উচিত বলেও আমি মনে করি। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না বলে ভারতকে আশ্বস্ত করেন মির্জা ফখরুল। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশ্বস্ত করতে চাই, এদেশে কোনো বিচ্ছিন্নতাবাদী স্থান নেই। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার কথা প্রচার করা হয়, যা আদৌ সত্য নয়। বাংলাদেশের সব ধরনের মানুষ মিলেমিশে বাস করছে। এদিকে মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, শেখ হাসিনা ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিয়েছিল। এটি চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট। এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছিল। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, বরং বাতিলযোগ্য বলে মত দিয়েছেন আইনজ্ঞরা। আইনটি বাতিল করে অন্য দেশের আদলে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে নতুন আইন প্রণয়নের পরামর্শ তাদের। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করা সময়ের দাবি বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ডিজিটাল দুনিয়ায় নাগরিকদের সুরক্ষা দিতে সাইবার নিরাপত্তা আইন করার কথা বলা হলেও দিন শেষে তা অধিকার হরণের কালো আইনে পরিণত হয়। 2021 সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মোশতাক আহমেদ কারাগারে মারা যান। একই মামলায় কার্টুনিস্ট কিশোর বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হয়রানির বহু ঘটনা ঘটে। আওয়ামী লীগ আমলে প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। এর অপপ্রয়োগ নিয়ে তুমুল সমালোচনার মুখে কয়েকটি ধারা পরিবর্তন করে 2023 সালে করা হয় সাইবার নিরাপত্তা আইন। আইনজ্ঞরা বলছেন, স্বাধীন মত প্রকাশে এই আইনটিতেও ব্যাপক অসঙ্গতি রয়েছে। মানবাধিকার লোকজনদেরকে নিষ্পেষণের জন্য যা যা বন্দোবস্তের দরকার ছিল এই আইনে সন্নিবেশিত করেছে এবং সন্নিবেশিত করে সেটা কার্যকর করেছে এই গত স্বৈরাচারী সরকার, এবং যার ফলশ্রুতিতে এই আইনটা মূর্তিমান আতঙ্ক হিসেবে এই সমাজে দেখা দিয়েছে। আমাদের উন্নত দেশগুলোতে অনেক রিসার্চ করে ওখান থেকে আমরা ধারণা নিয়ে, এটা তো ফিলিপিন থেকে নিয়েছে, আমরা UK থেকে নিতে পারি, USA থেকে নিতে পারি। আইনটি সংশোধনযোগ্য নয় বলছেন মানবাধিকার কর্মীরা। এই আইনটা তৈরি করবার সময় যেহেতু নাগরিকদের অধিকারের কথা চিন্তা করা হয় নাই, নাগরিকদের ডিজিটাল নিরাপত্তার কথা চিন্তা করা হয় নাই, এবং একই সাথে অপরাধীকরণ করা হয়েছে তরুণ সমাজকে, সুতরাং এই আইনটা আসলে বাতিল করা দরকার। বিশেষ করে ধারা 21, 25, 28, 29, 31 এই ধারাগুলো আসলে কোনোভাবেই আসলে সংশোধনযোগ্য না। আশ্বাস দিলেও বিগত সরকার সাইবার নিরাপত্তা আইনে সংস্কার করেনি, বরং তথ্য সুরক্ষা আইন নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়। অভিযোগ আছে, আমলাদের পরামর্শেই এসব আইন করা হয়। সাইবার নিরাপত্তা আইন হলেও আমরা শুরু থেকে যে সমালোচনা করছি সেখানে সাইবার কোনো অপরাধের বর্ণনাই নেই। যেখানে হচ্ছে আপনি আসলে বাকস্বাধীনতাকে খর্ব করার জন্য, আপনার মত প্রকাশের অধিকারকে খর্ব করার জন্য, কোনো ক্ষেত্রে আপনার প্রাণহানি ঘটানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে এই সমস্ত আইনের মাধ্যমে। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সেই সাইবার নিরাপত্তা আইন সত্যিকার অর্থে
জনগণকে যাতে নিরাপত্তা প্রদান করে সেই আঙ্গিকে আইনগুলোর চেহারাগুলো পাল্টাতে হবে। সংস্কার করে সমাজে বৈষম্য দূর করার বার্তা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সরকারের কাছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সকল কালা কানুন বাতিলের দাবি আইনজ্ঞদের। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যদি একটা ছোট্ট কমিশনও করে দেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক টেস্ট ও টি-20 ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এমন বার্তা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় জানাতে চান ওয়ানডে ক্রিকেটকেও। নাজমুস সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। মাঠের খেলায় নিজেকে করেছেন বিশ্বসেরা। খেলার মাঠে কিংবা মাঠের বাইরে সবসময় আলোচনায় থাকতে যেন পছন্দ করেন মিস্টার 75। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যর্থতার পর কানপুর টেস্টে দলের পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বেশ আকস্মিক খবরে ভক্তদের চমকে দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কানপুরে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 ক্রিকেটকে বিদায়ের বার্তা জানালেন সাবেক টাইগার অধিনায়ক। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলে সাদা পোশাকের ইতি টানতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। টেস্ট ও টি-20 কে বিদায় জানালেও আপাতত ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান সাকিব। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেটকেও বিদায় জানানোর ভাবনা তার। 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। ক্রিকেটের সীমিত ফরম্যাট টি-20তে সাকিব ম্যাচ খেলেছেন 129টি। তার ব্যাট থেকে এসেছে 2551 রান। বল হাতে উইকেট শিকার করেছেন 149টি। ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-20 ম্যাচ খেলেছিলেন সাকিব। সাদা পোশাকে দেশের পক্ষে এখন পর্যন্ত 242 উইকেটের মালিক মিস্টার 75। 70 টেস্ট খেলে করেছেন 4600 রান। নাজমুস সাকিব, RTV। বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন দেশের মানুষ। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শিক্ষার্থী সহ জীবিকার তাগিদে ঘরছাড়া শ্রমজীবী এবং অফিসকামীরা পড়েন বিপাকে। এছাড়া ক্ষেতের ফসল তলিয়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকেরা। প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টারের সহযোগিতায় সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। সকাল হলেও যেন নেমে আসে রাতের আঁধার। কালো মেঘে ছেয়ে যায় আকাশ, বইতে শুরু করে হাওয়া, নামে ঝুম বৃষ্টি। মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দিনভর এই অবস্থা। তীব্র তাপ প্রবাহে এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে ভোগান্তির। বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ হয়তো সবার হয় না, এমনটাই জানান রাজধানীবাসী। বৃষ্টিটা অবশ্যই বেশিরভাগ সময় স্বস্তিদায়ক হয় এই জন্য, কারণ আবহাওয়া হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে রাত্রে অনেক গরম লাগে, বাট যারা অফিসগামী লোকজন আছে তাদের কিন্তু দেখা যায় যে বিশেষ করে রাস্তাঘাটে অনেক জ্যামজট লেগে যায়। টানা বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে শিক্ষার্থী, অফিসগামী ও শ্রমজীবী মানুষ। অবশ্যই ভোগান্তি হয়েছে। মনে করেন আপনার এই যে গতকালকে থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে উপকূলীয় বাগেরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পানিতে তলিয়ে গেছে শহরের রাস্তা, ডুবে গেছে আমন ক্ষেত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনা, ঝালকাঠি ও চুয়াডাঙ্গায়। বৃষ্টি ও ঝড়ে মেহেরপুরে মরিচ গাছ মরতে শুরু করেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে অন্যান্য সবজিও। দুদিনের বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত নড়াইলে। বৃষ্টিতে নওগাঁ শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি ভরে গেছে সম্পূর্ণ,
আসলে কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা, এখন স্কুলে অনেক কিছু শিখতে হবে। এদিকে আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত কমবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও দাবদাহ থাকার সম্ভাবনা নেই। তো ৩-৪ দিন আগে যে সারা দেশের উপর যে একটা তাপদাহ ছিল, ওই ধরনের পরিস্থিতিতে আপাতত আসার সম্ভাবনা কম। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সৈয়দ মাহমুদ, RTV। বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে দেশের 5টি স্পট চূড়ান্ত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যেখানে সব সুবিধা সহ থাকবে উন্নত যাতায়াত ব্যবস্থা। পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। তিনি বলেন, সেন্ট মার্টিন যেতে পর্যটক নিবন্ধন এবং ভ্রমণ ফি নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সাদিয়া কানিসের রিপোর্ট। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এদেশে। দিগন্ত বিস্তৃত সৈকত, জালের মতো ছড়ানো নদী, গহীন অরণ্য আর রহস্যময় পাহাড় সবই আছে ছোট্ট বাংলাদেশে। তারপরও যথাযথ পরিকল্পনা আর বাস্তবায়নের অভাবে বিকশিত হতে পারছে না এই শিল্প। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে নানা কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন কর্তৃপক্ষ। পর্যটন শিল্প পৃথিবীর একক বৃহত্তম শিল্প হিসেবে স্বীকৃত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব জানান, বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে 5 স্পট চূড়ান্ত। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। 5টা জায়গাকে আন্তর্জাতিক মানের করার জন্য প্রকল্প নিচ্ছি। এই 5টার মধ্যে 3টা হচ্ছে ইকো ট্যুরিজম, একটা হচ্ছে বিজনেস ট্যুরিজম আর একটা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম। এদিকে নির্দেশনা পেলেও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য নিবন্ধন ও ফি নেয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি ট্যুরিজম বোর্ড। প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ টুরিস্ট সেখানে যাবে একদিনে, কিন্তু চূড়ান্ত হয় নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ। চালু হতে মাস 6 সময় লাগতে পারে। তবে বিমানবন্দরটির নাম পরিবর্তনের কোনো প্রস্তাবনা মন্ত্রণালয়ে নেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। সকালে রাজধানীর তোপখানায় ট্যুরিস্ট পুলিশের সদর দফতরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা উৎসব পালন করে আসছেন। তারা নিশ্চিন্তে এ উৎসব পালন করতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত 500 থানায় ভাঙচুর এবং গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান তিনি। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেছেন তিনি। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কিনা জঙ্গি হামলা বা না, এই ধরনের কোনো আশঙ্কা এখনো নাই। তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 নারী নিহত হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী পোশাক কারখানার কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 নারী নিহত হন। এ সময় আহত হয়েছে ওই বাসে থাকা 8 জন যাত্রী। হতাহতদের পরিচয় জানা যায়নি। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে মানববন্ধন করেছে ওরিয়ন গ্রুপের কর্মকর্তা এবং কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানটি দেশের বিদ্যুৎ উৎপাদন এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে দাবি করেন আয়োজকেরা। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান অংশগ্রহণকারীরা।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের 1 নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও 1 অক্টোবর থেকে পলিথিনের শপিং ব্যাগ বিপণন বা ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম। শ্রমিকদের দেয়া 18 দফা দাবি মেনে নেয়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে কারখানাগুলোতে। সকাল থেকে সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজ শুরু হয়েছে। এর আগে বৃষ্টি মাথায় নিয়ে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দেন। এসব কারখানায় কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে শিল্প পুলিশ জানিয়েছেন, শ্রমিকদের 18 দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়ার ঘোষণার পর অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে অর্থনৈতিক সংকট সহ নানা কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। শিল্প পুলিশের সহায়তায় যেসব কারখানা খোলার চেষ্টা চলছে। আর এদিকে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে 2.5 মাস বন্ধ থাকার পর ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার দুপুরে ভারত থেকে 2 ট্রাক আলু আমদানি হয়। গতকাল পর্যন্ত ভারতীয় 2টি ট্রাকে 47 মেট্রিক টন আলু এসেছে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই আলু আমদানি করা হচ্ছে। সম্প্রতি ভারতের আলুর দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক 15% থেকে 3% নির্ধারণ করায় লাভের আশায় আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এখন পর্যন্ত হিলি স্থল বন্দরে 16টি আমদানিকারক প্রতিষ্ঠান 22,000 টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এদিকে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিম কুররামে শিয়া এবং সুন্নির মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 75 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিন আগে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ বন্ধে কাজ করছে সরকার। নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমিরাতে স্বাগতিক হিসেবে খেলবে নিগার জাহানারারা। বাংলাদেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ আসর হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমিরাতে বসছে বিশ্বকাপের সীমিত ওভারের আসর। আগামী 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম ম্যাচে জয় নিয়ে সেরা 4-এ যাওয়ার মিশনে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে চায় নাহিদা রাবেয়ারা। 2014 সালের পর 4টি টি-20 বিশ্ব আসর খেলেও কোনো জয় না পায়নি বাংলাদেশ নারী দল। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10টায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে 280 রানের বড় ব্যবধানে হারে নাজমুল হোসেনের দল। সিরিজের সমতায় ফিরতে কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। এদিকে ঘরের মাঠে প্রথম টেস্টে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। কানপুরের মাঠেও জয়ের ছন্দটা ধরে রাখার ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা। তবে কানপুর টেস্টের প্রথম 2 দিন বাধা হতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস দেয়া ওয়েবসাইট AccuWeather। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।